সময়টা ছিল 2005 থেকে 2007-এর মধ্যে। ব্যাঙ্গালোরের এক ভাড়ার বাড়িতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের এই 7 জন বন্ধু একসাথে থাকতো। আর সেখানেই ঘটে এক ভয়ানক ঘটনা। তো আজ নিয়ে এসেছি সত্য ঘটনা অবলম্বনে মুভি রোমাঞ্চামের গল্প নিয়ে। কি হয়েছে তাদের সাথে তার সবটাই আমরা জানবো আজকের এই গল্পে, যে গল্প শুধু গল্প নয়, এক ভয়ানক সত্য ঘটনা। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক সে আত্মা কাঁপানো গল্প। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একেপি মুভি এক্সপ্লেইন। গল্পটি শুরু হয় হসপিটালে শুয়ে থাকা জিবি নামের একজনকে দেখিয়ে। হসপিটালে দেখা যায় ডুলুডুলু চোখে জিবির জ্ঞান ফিরতে। 1 সপ্তাহ ধরে সে কোমায় ছিল। জ্ঞান ফিরে ওর প্রথম প্রশ্ন, আমার বন্ধুরা কোথায়, ওদের সাথে কিছু দরকার আছে। ডাক্তার জানায় এটা আইসিইউ, এখানে বাইরের কাউকে অ্যালাউ করা হয় না। তো জিবি এখান থেকে বের হতে চাইলে ডাক্তার জানায় এখন সে দূরে জিনিস দেখতে পাবে না, কিন্তু যেদিন ওই সামনের দেয়ালে ঝুলানো ছবিটা ক্লিয়ারলি দেখতে পাবে সেদিন ওকে আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হবে। আর ওখানে সবাই তখন আসতে পারবে। ডাক্তারের সাথে ডিউটিরত নার্স চলে যাওয়ার পর সেখানে নতুন নার্স নাইনা আসে। জিবি নাইনা থেকে চালাকি করে জেনে ফেলে যে দেয়ালে ওটা তবলাবাদক জাকির হোসেনের ছবি। পরের দিন ডাক্তার চেক আপে আসলে জিবি বলে, ডাক্তারবাবু ওটা তবলাবাদক জাকির হোসেনের ছবি। ডাক্তার তো শুনে অবাক, এত তাড়াতাড়ি জিবি ঠিক হয়ে গেল কি করে। তখনই পিছনে দাঁড়িয়ে থাকা নাইনা জিবির সব চালাকি পাশ করে দেয়। ডাক্তার পাশের দেয়ালে আরও একটা ছবি দেখিয়ে ওটা কার ছবি সেটা জানতে চেয়ে সবাইকে বলে দিয়ে যায় যে কেউ যেন জিবিকে ওই ছবির ব্যাপারে না বলে। দিনের পর দিন যায়, অনুমানের পর অনুমান, কিন্তু কিছুতেই ছবি দেখতে পায় না। একদিন নাইনা বিরক্ত হয়ে জিবিকে জিজ্ঞাসা করে, তুমি বারবার বন্ধুদের সাথে কেন দেখা করতে চাও? কি এমন কথা যেটা না বললে পেটের ভাত হজম হচ্ছে না? কিছুক্ষণ চুপ থেকে জিবি বলে, শোনো তাহলে, ব্যাঙ্গালোরের এক ছোট বাড়িতে 7 বন্ধু একসঙ্গে থাকতো। এই হচ্ছে সোমান, চাকরি ছেড়ে বর্তমান ওয়েস্টার্ন কোমোটের ব্যবসায় নেমেছে। আর এই হলো নিরূপ, বর্তমানে ইন্টারভিউ দিয়ে জয়নিং লেটারের অপেক্ষায় আছে। বাড়িতে সবাই এর কথা মতোই চলে। মুকেশের অবস্থাও নিরূপের মতোই, কিন্তু পাক্কা নেশাখোর। বিড়ি, খন্ডি থেকে কাশির সিরাপ পর্যন্ত সময় বুঝে সবই খায়। কুট্টান পেট্রোল পাম্পে পার্ট টাইম জব করে। আর সিজাপানের স্বপ্ন ছিল বড় ড্যান্সার হওয়ার, কিন্তু এখন মাল খেয়ে মেশিনের আওয়াজে নাচে। রিবিন গ্রুপের একমাত্র চাঁদের টুকরো, যার কাছে চাকরি, গার্লফ্রেন্ড দুটোই আছে, সাথে হাইজেনিক ও পুজো আর চাই বিশ্বাসী, এক কথায় জামাই নাম্বার 1। আর রইল বাকি জিবি, চাকরির চেষ্টা করতে গিয়ে দিনের শেষে হসপিটালের দেয়ালে টাঙানো ছবি দেখেই সময় কাটাচ্ছে। এদের অগোছালো জীবনকে একটু সোজা করার জন্য নিরূপ সবার জন্য দায়িত্ব দিয়ে রেখেছে। নিরূপ আর কুট্টান রান্না করবে, সিজাপান ও জিবি পরিষ্কার করবে, রিবিন মান্থলি রেশন আনতে যাবে, সোমান আর মুকেশ বাসন মাজবে। সেই মতো কাজ বুঝে সবাই নিজের দায়িত্ব পালন করতে শুরু করলো। কেউ বাড়ি পরিষ্কারের নামে সাবান পানি ঢেলে মেঝেতে সাঁতার কাটে, কেউ দোকানে খনি কিনে বিল ছিঁড়ে ফেলে মাথায় টুপি পরানোর জন্য, আর কেউ চালায় বাথরুমে হাতের চর্চা। তো দ্রুত কাজ ছেড়ে সবাই সন্ধ্যায় অনুপের বিয়েতে যাওয়ার জন্য ড্রেস পরে নিল। কিন্তু পকেটে নেই টাকা, তাতে কি হয়েছে, এরা সব থেকে বড় গিফট দেবে। যেমন আমরা বিয়ে বাড়িতে লোকদের বড় গিফট দেখানোর জন্য কাছের ডিনার সেট দিয়ে থাকি, তেমনি এরা অনুপের বিয়েতে দেওয়ার জন্য সোমানের ওয়েস্টার্ন কমোড সুন্দরভাবে প্যাকিং করে দেয়। তারপর তাদের সে কি নাচ। এরা প্রতি রাতে ছাদে ভলিবল খেলে, কিন্তু জিবির পছন্দের ক্যারাম কেউ না খেললে সে চলে যায় পাশের পাড়ায় এক বন্ধুর বাড়ি, যেখানে ডিজে বাবু উইজে বোর্ড দিয়ে আত্মা ডাকার চেষ্টা করছিল। এই ডিজে বাবু এগুলো নিয়ে নাকি অনেক জ্ঞান, কিন্তু আজ পর্যন্ত আত্মা ডেকে আনতে পারেনি। তখনই মসজিদে আজান শুরু হলে ডিজে বাবু থেমে যায়, কারণ প্লানজে করার সময় কোনো ঈশ্বরের নাম করলে আত্মা আসে না। জিবির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলে একদিন ডিজে বাবুর থেকে উইজা বোর্ডের ব্যাপারে জেনে দীপাবলির রাতে সে বন্ধুদের কনভিন্স করে উইজা বোর্ড খেলার জন্য। বোর্ডের মাঝে মোমবাতি জ্বালিয়ে গ্লাস দিয়ে ডেকে ওইটার উপর আঙ্গুল রেখে আর বলে প্লানজের আত্মা এলে গ্লাসটা পরিবর্তন করবে। এই আশায় বেশ কিছুক্ষণ থাকার পর কিছু না হলে সবাই জিবিকে 2-4 অক্ষর শুনিয়ে বাজি পটাতে চলে যায়। তবে প্ল্যান ফেল হলেও জিবি থামলো না। মাথায় এলো দুষ্ট বুদ্ধি, ক্যারাম বোর্ডটা তো এমনিই পড়ে আছে, ওটাকে পরিষ্কার করে পাউডার ছড়িয়ে সুন্দর করে তৈরি করলো উইজে বোর্ড। শুরু হলো আবার কনভিন্স করা। এদিকে নান্টু বাবুর মেয়েকে টিক্স মারার কারণে বাড়িতে এসে সোমানকে থ্রেট দিয়ে গেল। রিবিন নান্টু বাবুকে সাপোর্ট করে বন্ধুদের 2-4 অক্ষর শুনিয়ে দেয়। তবে বাড়িতে ঢুকে জিবির কাণ্ড দেখে বলে, এইসব কার্টুনগিরি এখানে চলবে না, এগুলো দেখে জেসাস কি ভাববে। নিরূপ গালাগালির বদলা নেওয়ার জন্য বলে, আচ্ছা জিবি, আত্মারা জেসাস থাকলে আসে না তাই না, তাহলে চল সব ভগবানকে ওর ঘরেই রেখে আসি। আসলে রিবিন কিছু এক্সট্রা টাকা দিয়ে একটা পার্সোনাল রুমে থাকতো, তাই সবাই মিলে তাদের ভগবানকে নিয়ে রিবিনের রুমে রেখে আসে। এইবার ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে শুরু হলো ব্লেঞ্চে। প্রায় 30 মিনিট ধরে এসব চলার পরেও কিছু না হলে সবাই বোর্ড ছেড়ে যখনই উঠবে ঠিক তখনই জিবি আস্তে করে চাপ দিয়ে গ্লাসটা নাড়িয়ে দেয়। ব্যাস, এক ঝাটকায় সবাই আবার বসে পড়লো। নিরূপ তো অবাক,
আর কুট্টানের মুখে পারলে একটা রসগোল্লা ঢুকে যায়। জিবি আর চোখে সবার দিকে তাকিয়ে মজা নিয়ে বলল, আত্মা তোমার নাম কি? প্রশ্ন করেই গ্লাসটাকে এগিয়ে দেয় অ্যালফাবেট এর দিকে। কিন্তু গ্লাসটা যখনই নাগালের বাইরে চলে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে হলে তো এখান থেকে উঠতে হবে। তখনই সিজাপান চোখ মেরে গ্লাসটা ঠেলে দিল। সিজাপান্নার বাঁকা হাসি দেখে জিবি বুঝে যায় এই বেটা ওর পক্ষে আছে। এক কথাই রতনে রতন চেনে। ইশারায় খেলা ঠিক হয়ে গেল। আত্মার নাম অনামিকা। জিনিসটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে দেখে নিরূপ বলে, আজ ওকে ফিরে যেতে বল, কাল প্রশ্নের ঝুলি নিয়ে বসবো। যেই কথা সেই কাজ। কিন্তু এরপরই শুরু হয় আসল টুপি পরানোর খেলা। প্রতি রাতে প্ল্যানসেটের নামে বন্ধুদের ডেকে তাদের প্রশ্নের মনের মতো উত্তর দিয়ে তাদের কাছ থেকে চানাচুর, বিড়ি ইত্যাদি নেওয়া শুরু হয়। তবে মাঝে মধ্যে কোনো প্রশ্নের উত্তর ভাবতে হলে দুজন মিলে গ্লাসটাকে গোল করে ঘোরাতেও। জিজ্ঞাসা করলে বলতো অনামিকার যখন উত্তর দেওয়ার ইচ্ছে হয় না, তখন নাকি ওই গ্লাসটা ঘোরায়। এদিকে ডিজে বাবুর কাছে এই খবর গেলে তার হিংসে হয়, কারণ এতদিন ধরে সে চেষ্টা করার পরেও কিছু হলো না। সেদিন মধু আদি নামের একটা বন্ধুকে নিয়ে আসলো। সে পরখ করার জন্য জিজ্ঞেস করে, আচ্ছা আমার একটা বিড়াল আছে, ওর নাম কি বলো তো? এই প্রশ্নের উত্তর এরা কেউই জানে না। তাই সিজাপান চিন্তায় গ্লাস ঘোরাতে শুরু করবে। তখনই গ্লাসটা আচমকা সরে উত্তর দেয়, মার্চ। আদি ভয় পেয়ে উঠে বসলো। এটা কি করে সম্ভব? মার্চ তো 4 বছর আগে মারা গেছে। সঙ্গে সঙ্গে গ্লাসটা সরে উত্তর দিল 6 বছর। এতক্ষণে আদি তো দূরের কথা, সিজাপান বুঝতে পারছে না এটা কি হলো। নিরূপ বেশি কথা না বাড়িয়ে অনামিকাকে আজকের মতো ফিরে যেতে বললে সব শান্ত হয়। তবে জিবি আর সিজাপান বুঝে গেছে তারা মজার ছলে সত্যিকারের অনামিকা নামের কোনো এক আত্মাকে ডেকে ফেলছে। তবে এটা ওদের জন্য ছিল ট্রাম্প কার্ডের মতো, কারণ সন্ধ্যা হলেই বাড়ির বাইরে লম্বা লাইন লাগতো। সবাই যে যার মতো প্রবলেম নিয়ে এসেছে। সোনার চেইন চোর থেকে শুরু করে কার মদ কে খেয়েছে, সাথে গার্লফ্রেন্ড ও বউয়ের সমস্যা। ভিড় বাড়ছে দেখে বসলো খাবারের দোকান, যেটা অবশ্যই এই 7 জনের জন্য ফ্রি। এছাড়াও ঘুষ হিসাবে চলতো চিপস, সিগারেট আর মুকেশের জন্য নেশার জিনিস। তবে কিছু ক্ষেত্রে এরা লক্ষ্য করতো অনামিকাকে কোনো প্রশ্ন ওরা জিজ্ঞেস না করলেও অনামিকা নিজে থেকে উত্তর দিয়ে ফেলতো। এদিকে বাড়ছে ভিড় আর ওদিকে কমছে বাড়িতে ইঁদুরের উৎপাত। পাশের জমিটায় ইঁদুরের কবরে ভরে গেছে। নিরূপকে প্রত্যেকটা ইঁদুরের কবরে ক্রস দিয়ে রাখার কারণ জিজ্ঞেস করলে বলতো, এগুলো দিচ্ছি যাতে ওটা মৃত্যুর পর ফিরে না আসে। এর মাঝে একদিন ডিজে বাবু ওদের সতর্ক করতে আসে যে একই আত্মা যদি বারবার আসে তাহলে ওদের উপর প্রভাব পড়বে। সাথে আত্মাকে পার্সোনাল কোনো প্রশ্ন করা যাবে না, সে কেন মরলো, কিভাবে মরলো ইত্যাদি। এমনকি গ্লাস থেকে একসাথে হাত সরানো যাবে না, এর ফলে আত্মা ঘর ছেড়ে যায় না। আর যখন আত্মা তোমার আশেপাশে থাকবে তখন শরীরের লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু জিবি কিছু না শুনে ওকে তাড়িয়ে দেয়। এদিকে কানাঘোষাতে এই খবর লোকাল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদের কানে পৌঁছালে সেও এসে হাজির। শুরু হলো প্রশ্নবান, তার ক্লাস 10-এ স্কোর কত ছিল, গাড়ির নাম্বার কত ইত্যাদি। সবই ঠিকঠাক উত্তর আসে অনামিকার তরফ থেকে। এতেও কাউন্সিলরের মন থেকে সন্দেহ যায় না, কারণ এই উত্তরগুলো তো এরাও জানে। তাই এরা জানে না এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো আমার বাবার নাম কি? উত্তর এলো রশিদ খান। কাউন্সিলর হেসে বলল, যত সব ভুলভাল, আমার বাবার নাম কুঞ্জু মোহাম্মদ। অনামিকা এটা শুনে গ্লাসটা নোয়ের দিকে এগিয়ে দেয়। কাউন্সিলর রেগে গিয়ে বলে, রশিদ খান তো আমার চাচা, ও আমার বাবা হবে কেন? কিন্তু যতবারে অস্বীকার করে গ্লাস ততবারই নোতেই থামে। কাউন্সিলর তো পড়লো মহাচিন্তায়, কাঁদো কাঁদো হয়ে বলে, আমি কুঞ্জু মোহাম্মদের ছেলে, রশিদ আমার কাকা, আমি আমার বাবার নাম জানবো না, এমনটা হয় নাকি? এদিকে এরা তো কোনো রকমে হাসিটাকে আটকে বসে আছে। এতেও কাকের বাসায় কোকিলের ডিম। কাউন্সিলররা অস্থির হয়ে তড়িগড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই মধু জিজ্ঞেস করে বসলো, অনামিকা তুমি কোথায় থাকতে, বাড়িতে কে আছে, কিভাবে মরলে? প্রশ্নগুলো শুনে গ্লাসটা গোল হয়ে ঘুরতে শুরু করলো। এটা দেখে জিবি ওকে থামিয়ে দেয়। মধু এই জন্য রাগ হয়ে বাড়ির দিকে রওনা দিলে গ্লাসটা নড়ে অনামিকা জানায়, আজ রাতে মেথিও মরবে। কিন্তু কে এই মেথি? তখনই মনে পড়ে মধুর ভালো নাম মেথি। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে পড়লো ওর পিছনে। দেখে মাঝ রাস্তায় কুকুরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মধু উল্টো পড়ে আছে। আজ রাতে ওকে আর বাড়ি যেতে দিল না, ওদের সাথে এনে রাখলো। কিন্তু যখনই মধু শুনলো অনামিকা বলেছে মেথি আজ মারা যাবে, তখন আবার ভয় পেয়ে বাড়ি চলে যায়। তবে রাত কিন্তু এখনো শেষ হয়নি। রিবিন রাতে বাড়ি ফিরে জানায় আরেক কাহিনী। রিবিন তাদেরকে বলে কদিন ধরে নাকি সে বাড়ি ফেরার রাস্তা হারিয়ে ফেলছে। আসার পথে সব স্ট্রিট লাইট বন্ধ হয়ে যায়, আর কেমন এক গোলক দাদার মতো একই জায়গায় ঘুরপাক খায়। এইসব শুনে জিবি আর সিজাপান ভেবে পায় না মজার জন্য তৈরি করা অনামিকা সত্যি হয়ে গেল কি করে। তবে জটকা লাগলো সকালে। খবর এসেছে গত রাতে অনুপের বাবা মারা গেছে, যার নাম মেথিও। পরের রাতে প্রায় ভোরের দিকে জিবির ঘুম ভাঙলে সে দেখতে পায় বাকিরা উইজা বোর্ড খুলে বসে আছে, কারণ অনামিকা নাকি যেতেই চাইছিল না। আর কি রকম সব অবান্তর সংকেত দিয়ে গেছে। তাই নিরূপ ডিজে বাবুকে ডেকে পাঠিয়েছে এই বিষয়ে হেল্প করার জন্য।
আর জীবিত এই কথা শুনে রেগে আগুন, তার শত্রুকে পর্যন্ত বাড়িতে ডাকলো। এদিকে সুযোগ বুঝে ডিজে বাবু বাড়িতে আসতে না আসতে ভাব দেখানো শুরু করলো। তবে প্ল্যান সেট করতে অনামিকা যখন হাজির হয় তখন বয়ে ওটা শুকিয়ে যায়, কারণ এতদিন যেটাকে বুয়া ভাবছিল সেটা তো একদমই সত্যি। সবাই বিষয়টা নিয়ে মজা করতে শুরু করলে ডিজে বাবু নিজের ফ্যাস্টিস কারণে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা অনামিকা, তোমাকে যতবার এরা যেতে বলেছিল তুমি কি সত্যি গেছো? উত্তর আসে নো, সে বিগত 27 দিন ধরে এখানেই আছে। এটা দেখে তো সবাই অবাক। ডিজে বাবু আবার জিজ্ঞেস করলো, তুমি কি এদের মারতে চাও? উত্তর আসলো ইয়েস। এরপর জিবির আর সহ্য হয় না, মারতে মারতে ডিজে বাবুকে বের করে দেয় এবং সেও অভিশাপ দিয়ে চলে যায়। ওদিকে একা বসে থাকা কুট্টান দেখতে পায় গ্লাস নড়তে থাকে, আর অনামিকা বিক্ষিপ্তভাবে কিছু বোঝাচ্ছে। সে বাম হাতে ডায়েরি দিয়ে কোনো রকমের অর্ধেক লিখে রাখলেও এর অর্থ বোঝা যায় না। নিরূপের এইবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এক লাথি মেরে উইজা বোর্ড ভেঙে ফেলে আর বলে, আজ থেকে উইজা বোর্ডের নাম যে মুখে আনবি তাকেও মেরে আমি বোর্ড বানিয়ে দেব। এরপর বেশ কিছুদিন কেটে গেল, আগের মতোই কিছুই রইল না। সারাদিন রাত হওয়ার সেই অপেক্ষা, দরজার সামনে ভিড়, ফ্রিতে চিপস, সিগারেট, খুন্নি সবই শেষ। যে গ্লাস দেখলে আগে মদের জায়গায় অনামিকার কথা মাথায় আসতো, সেই গ্লাসই আবার ফিরিয়েছে মুকেশের নেশা। এর বেশ কিছুদিন পর জিবি জানায় ওর গ্রামের বন্ধু সিনু, যাকে কদিন আগে অপহরণ করা হয়েছিল, তাকে পাওয়া গেছে, তবে ফিরে আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছে। তাই জিবি ও সিনুর কমন ফ্রেন্ড বেনিবাই বলল, কিছুদিনের জন্য সিনুকে এখানে রাখলে ভালো হয়। নিরূপও তার এক কথায় রাজি হয়ে যায়, কারণ জিবির বন্ধু মানেই তাদেরও বন্ধু। পরের দিন সন্ধ্যা হলো, সিনু সোলেমানের আগমন। সে আবার আরেক জিনিস, হাফ স্ক্রুপ ডিলে, সবসময় 32 দাঁত বেরিয়ে থাকে। সে এমন ভাব করে যেন ওদের বাড়িতে ও নয়, বরং বাকিরা ওর বাড়িতেই থাকে। কুট্টানকে কাশির জন্য পানি গরম করতে দেখে বলে, একবার ফুলের গরম চুপ ট্রাই করে দেখবি, গলা সারা জীবনের মতো সেরে যাবে। শুধু এই নয়, বাড়িতে ইঁদুরগুলোকে জ্যান্ত ধরে দেয়ালে ছুঁড়ে মেরে ফেলতো। সেদিন আবার বলে, কিরে নিরু, তুই ওয়ার্কআউট করিস না? আমি আর জীবিত রোজ একসাথে দেয়াল ধরে গাম জোড়াতাম, ওই মানে ওয়ার্কআউট। তবে এর থেকেও সেদিন আরেক অদ্ভুত কাণ্ড ঘটল। সিনু মাঝে মধ্যে অপলকভাবে তাকিয়ে কয়েক মিনিটের জন্য স্ট্যাচু হয়ে যেত। যখন জ্ঞান ফিরত কিছুই মনে থাকতো না। একদিন তো সকালে গোসল করতে বেরিয়ে ভেজা গায়ে স্ট্যাচু হয়ে গেছে। এরা অবাক হয়ে চিনুর নাটক দেখছে, ডাকলেও শুনতে পায় না। শেষে জিবি রিমোট ছুঁড়ে মারল। জ্ঞান ফিরতে বলে, জিবি এভাবে কাউকে রিমোট ছুটতে হয়? ভদ্রতার দরকার লাগলে মাথায় জিবিটা একটু বাড়িয়ে নেয়। এর কাণ্ড দেখে সবাই তো ভাবে শান্তি গোপালের নতুন আজব কালেকশন। দিনের পর দিন সবাই ওকে নিয়ে মজা করছে দেখে জিবি অসম্মানে পড়ে যায়। কিন্তু সেদিন মাঝরাতে সিনুকে দেয়ালের দিকে তাকিয়ে কারো সাথে কথা বলতে দেখে জিবি ভয় পায়। জিবি ভয় পেয়ে সবাইকে জাগিয়ে দিতে গেলে সিনু উল্টো জিবিকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে বলে। তাই পরের দিন সবাই ঠিক করলো জিবি ওর সাথে কথা বলে ব্যাপারটা শর্ট আউট করবে। তাই জিবি আর সিজাপান সিনুকে বোঝাতে গেলে তারাও চমকে ওঠে। চিনু ঘরের দেয়ালে লাগানো পোস্টারের মেয়েটার সাথে কথা বলছে। চিনু পোস্টারের মেয়েটাকে বলে, আমি তোমাকে রাত বিরাতে এদিক ওদিক ঘুরতে দেখেছি, তুমি তো না ঘুমিয়ে শরীর খারাপ করে ফেলছো। ব্যাস, জিবির মাথায় এবার গরম হয়ে যায়। জিবি দেয়ালের পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে ফেললো। বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে গেলে জিবি বেনিবাইকে ডেকে পাঠায়, কারণ সেই সিনুকে এখানে রাখতে বলেছিল। ব্যস্ততার মধ্যে সময় বের করে বেনিবাই আসলো ঠিকই, কিন্তু জিবি যতবারই বিষয়টা নিয়ে বলতে যায় ততবারই চিনু চলে আসে। এই রকম করতে করতে শেষে বেনিবাই রেগে চলে যেতে চাইলে উল্টো চিনু বলে, বেনিবাই রাগ করো না, জিবি মনে হয় পাগল হয়ে গেছে, বিনা কারণে রিমোট বিরিয়ানি ছড়াছড়ি করছে, মাঝরাতে যখন তখন ঘুম থেকে উঠে লাফালাফি পর্যন্ত করছে। সেদিন সামান্য ইঁদুর মেরেছি বলে 2-4 অক্ষর শুনিয়ে দিল, জানো, ওকে দ্রুত ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, ততদিন আমি ওর খেয়াল রাখবো। ফলে প্ল্যান কাজ না করলে শেষমেশ এরা ঠিক করলো নিরূপ আর জিবি ওকে ডেইলি নজরে রেখে প্রতি রাতে ওর সাথে শোবে। এরপর থেকে সিনু খেতে শুতে হিসু করতে গেলেও এরা সব সময় ওর পিছনে ঘুরে। কিন্তু সেই রাতে কিছু একটা হওয়ার পর সব পাল্টে গেল। সেদিন চিনু মাঝরাতে ঘুম থেকে উঠে দেয়ালের দিকে কিছুক্ষণ তাকিয়ে সোজা গেট দিয়ে বের হয়ে হাঁটা শুরু করলো অন্ধকার রাস্তায় রেল লাইনের দিকে। নিরূপ আর জিবি চুপচাপ ওকে ফলো করে কিছু দূর এসেই বটগাছটার সামনে দাঁড়িয়ে বলল, ওই দেখো, ওখানে মুনিয়াপার লাশ পাওয়া গিয়েছিল, ট্রেনের নিচে পড়ে মাথাটা কেটে এদিকে গড়িয়ে চলে আসে। আর ওই যে ওই পাশের বড় বটগাছটা দেখছিস, ওটার ডালে ডেভিডকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, ওর জিভটা প্রায় বুক পর্যন্ত ঝুলছিল। আচমকা সিনু ঘুরে ওই দূরের একটা ভাঙা ঘর দেখিয়ে বলে, ও ঘরে আগে অনামিকা থাকতো, আর এখানেই আমাদের অনামিকা মারা যায়।
এটা শোনার পর নিরূপের লুঙ্গি আর জিবির হাফ প্যান্ট ভিজে যায়, কারণ সিনু বাড়ি আসার পর থেকে আজ পর্যন্ত কেউ অনামিকার নামটা মুখে আনেননি। কিন্তু সিনু জানলো কি করে? তারা চিৎকার করে দুজনে দৌড়াতে শুরু করলো। নিরূপ তো লুঙ্গি তুলে দৌড়াচ্ছে আর পিছনে হাসতে হাসতে এগিয়ে আসছে সিনু। এরা কোনো রকমে বাড়ির গেটে পৌঁছালে সিনু বলে, আজকের মতো এখানেই শেষ, কাল আবার হবে। ব্যাস, এরপর নিরূপের মাথার তার ছিঁড়ে যায়। নিরূপ জিবির কলার ধরে বলে, এই মালটাকে যেমন করেই হোক কাল বাড়ি পাঠা, না হলে তোকে আমি বটগাছের সাথে ঝুলাবো। পরদিন সকালে বেনি ভাই আর সিনুর মা সিনুকে নিতে আসে। সিনু তো যেতেই চায় না। সিনু বলে, আমি এখানে খুব ভালো আছি। কিন্তু যখন মায়ের থেকে জানতে পারলো প্রিয় বন্ধু জিবি ওকে নিয়ে যেতে তাদেরকে আসতে বলেছে, তখন মনটা ভেঙে যায়। জিবির সে সাহস ছিল না যে সিনুর চোখের দিকে তাকিয়ে কথাটা বলবে, কিন্তু কি করবে, মন না চাইলেও সিদ্ধান্ত নিতে হলো। এটাই হয়তো ভাগ্যের পরিহাস। তবে ওই দিনের পর থেকে সবকিছু এলোমেলো হতে শুরু করলো। সোমান যাকে ভালোবাসতো তার বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে। নিরূপের বাইক যখন তখন পাঞ্চার হয়ে যাচ্ছে। বাকিদের ইন্টারভিউয়ের ডাক আসে না। রিবিন প্রতিদিন রাস্তা ভুলে বাড়ি ফিরতে লেট করে ফেলছে। এদিকে কুরটান পেট্রোলের জায়গায় গাড়িতে ডিজেল ভরে ফেললে ওর কাজটা চলে যায়। আর এদিকে রান্না করতে গেলে কুকারটাও ফেটে গেল। ডিজে বাবুর অভিশাপ কি সত্যিই লাগলো? যারা কোনোদিন এসব ভূত তন্ত্র মন্ত্রে বিশ্বাস করতো না, তাদের এখন এসবে বিশ্বাস করতে হবে? জিবির এখনো মনে হয় এগুলো তাদের মনের ভুল, তাই সবার সামনে স্বীকার করে সে আর সিজাপান মিলে গ্লাস নাড়িয়ে অনামিকার গল্প বানিয়েছিল। তোদের যদি বিশ্বাস না হয় তাহলে আয়, আবার দেখাচ্ছি। এই বলে এতদিন ধুলোয় পড়ে থাকা উইজা বোর্ড বের করলেই রিবিন বাড়ি ফেরার পথে সব লাইট নিভে যায়। জিবি লাইট বন্ধ করতে বলে কুরটান সুইচ অফ করতে যাওয়ার আগেই সেটা অটোমেটিক নিভে গেল। বাথরুমের কোমোটে বসে থাকা মুকেশ শুনতে পাচ্ছে কলের ভিতর দিয়ে অদ্ভুত আওয়াজ। পাশের ঘরে অবাধ্য বাতাস প্রবেশ করায় জানালাগুলো ধুপধাপ শব্দ করছে। সিজাপান জানালাগুলো বন্ধ করতে যাবে, তখনই রুমের দরজা ধুম করে বন্ধ হয়ে গেল। নিরূপ দেখলো মোমবাতির আলোয় একটা ইঁদুর নিজেই টেবিল থেকে পড়ে মারা যেতে। ব্যাপারগুলো মোটেও ভালো ছিল না। জিবি জেদের ঠেলায় বলল, কতগুলো আত্মা দেখতে চাস বল, দেখাচ্ছি। তখনই সবার নজর জানালার দিকে যেতেই আত্মাটা খাঁচা। এক ঝাটকায় শীত দাঁড়াবে নেমে আসলো ঠান্ডা বরফের অনুভূতি, কারণ জানালার উপর সত্যিকারের উপস্থিত হয়েছে একটা নয় বরং একাধিক আত্মা। জিবি ব্যাপারটা খেয়াল না করে গ্লাসে হাত রাখতে সেটা নিচ থেকে জায়গা পরিবর্তনের সাথে সাথে বনবন করে ঘুরিয়ে জানিয়ে দিল অনামিকা এসে গেছে। তখনই জিবির হাতের লোম দাঁড়িয়ে যায়। জিবির মনে পড়লো ডিজে বাবু বলছিল, আত্মা তোমার আশেপাশে থাকলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, অর্থাৎ রোমাঞ্চাপ। এরপর কারো সাহস হলো না সেখানে থাকার। সবাই রুদ্ধশ্বাসের ঘর থেকে বেরিয়ে আসলো। মুকেশও লুঙ্গি তুলে বেরিয়ে আসে। রিবিনও ওদের সামনে দিয়ে ব্যাগে করে গোলক দাদার মতো ঘুরে বেড়াচ্ছে। তখনই ঘরের সব কয়টা মোমবাতি নিভে দরজা সশব্দে বন্ধ হয়ে যায়। পরের দিন শুদ্ধিকরণের জন্য ডাকা হলো পাদ্রী ও পুরোহিত। সাই বাবা, যীশু খ্রিস্ট সবাইকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হলো। কিন্তু সেদিন জিবির এমন বদম জ্বর আসে যার কারণে আজ সে হসপিটালে। তখনই নাইনা জিজ্ঞাসা করলো, তাহলে কি এমন কথা আছে যেটা তুমি তোমার বন্ধুদের বলার জন্য পাগল হয়ে আছো? জিবি দীর্ঘশ্বাস নিয়ে বলল, সেদিন অজ্ঞান হওয়ার আগে আমি সাদা কাপড় পরিহিত বড় আলখোলা চুলে অনামিকাকে দেখেছিলাম। শুদ্ধিকরণের পর সে কোথাও যায়নি, বরং ওই বাড়িতে আমার হলুদ ব্যাগটার ভেতরেই আছে। আর এটাই আমি ওদেরকে বলতে চাই। কথাটা শুনে নাইনা ভয় পেয়ে জিবিকে বলে দেয় পাশের দেয়ালে ঝোলানো ওই ছবিটা তিষ্ঠা ঠাকুরের। এরপরে জিবিকে আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করলে সবাই সাথে দেখা হয়। জিবির প্রথম প্রশ্ন ছিল, আমার ব্যাগটা কোথায়? বন্ধুরা জানালো, ব্যাগে চিন্তা করিস না, ওটা বাড়িতেই আছে। তখনই জিবির মা বলে, আচ্ছা ঠিক আছে, এরা চলে যাক। আর সিনু তোর সব জামা কাপড় নিয়ে এখানে আসছে তোকে দেখাশোনা করার জন্য। আর তখনই সিনু হলুদ ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেখে জিবির গলা তো শুকাচ্ছে, সাথে ওটাও শুকিয়ে যায়। দেখা যায় বাড়ি ছাড়ার আগে সিনু ওই ডায়েরির অর্ধেক লেখা পূর্ণ করেছে, যেখানে অনামিকা বলতে চেয়েছিল উই আর কামিং। আর এই ঘটনার সাথে রোমান্সের প্রথম পর্ব এখানেই শেষ হয়। পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এরাই রিয়েল লাইফের সেই বন্ধুদের গ্রুপ। তো কেমন লাগলো তোমাদের এই সত্য ঘটনা সেটা অবশ্যই কমেন্টে জানাও। সাথে এটাও জানাও যে এমন অলৌকিক ঘটনা কার কার সাথে ঘটেছে। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য ভালো থেকো, ধন্যবাদ।